বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে মালয়েশিয়াকে অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের। কুয়ালালামপুর থেকে চীনের পথযাত্রা। ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েন, ভিত্তি গোয়েন্দা প্রতিবেদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা। বিভিন্ন সীমান্ত পথে 16 দিনে 64 জনকে পুষিনের চেষ্টা বিএসএফের, বিজেপির কঠোর প্রতিরোধের মুখে ব্যর্থ। ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাস্তব ধর্ষণ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবরা ধর্ষণ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। দেখছিলেন পাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মালয়েশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী ও গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে দেশটিতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ, বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা ও আটককৃত বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ জানান তিনি। পরে একটি সমঝোতা স্মারক সই এবং 2টি নোট বিনিময় করে বাংলাদেশ ও মালয়েশিয়া। এছাড়া একান্ত বৈঠকে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে আসা হয় পুত্রজায়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পেরদানা পুত্রা ভবনে। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। এরপর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। একান্ত বৈঠক শেষে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Through enhanced and comprehensive partnership in all fields, and not limited only to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor and AI, because these are the challenges for our people in the future. মালয়েশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। এ সময় মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক বৃদ্ধি, শ্রমবাজার উন্মুক্তকরণ ও আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ করেন সরকার প্রধান। Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ। এদিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক ও 2টি নোট বিনিময় হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সরকারের রাজকীয় অভ্যর্থনায় সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে আইটি প্রযুক্তি খাত সহ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনশক্তি রপ্তানি নিয়ে যে সংকট চলছে তা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, পুত্রজায়া, মালয়েশিয়া। মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষ করে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 23 জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 25 তারিখ বিকেলে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানান বিষয়। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও নাশকতার আশঙ্কায় ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দাবি করেন, সেনা মোতায়েন রুটিন ওয়ার্ক, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। 11 দলের বিক্ষোভ তাদের রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে প্রায় 1.5 বছরের মাথায় 15ই জুন সেনা প্রত্যাহার করে সরকার। 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আশঙ্কায় পরিস্থিতি মোকাবেলায় এবার বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মেট্রোপলিটন এলাকাসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরেও সেনা মোতায়েন হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে সেনা মোতায়েনের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, 2-1টা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। 11 দলের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের? আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই, কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ ওভাবে বলবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একজন ভদ্র মহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে 200টিরও বেশি চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 15টি কুইক রেসপন্স টিম রেডি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য দেন তিনি। এ সময় তিনি জানান, নাশকতা ও অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানীর প্রবেশপথগুলোতে বাড়ানো হয়েছে তল্লাশি, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট, সিটিটিসি, এসবি, গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে। এছাড়াও ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স স্ট্যান্ড বাই থাকবে। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের 200টির অধিক
চেকপোস্ট এবং পিকেট ডিউটি করা হবে। আমাদের বিশেষায়িত ইউনিট যেমন ডিটেকটিভ ব্রাঞ্চ, কাউন্টার টেরোরিজম বা সিটিটিসি তারা মাঠে থাকবে। সাদা পোশাকে নজরদারি করছে স্পেশাল ব্রাঞ্চ এবং আইএডি। সাথে আমাদের 15টা কুইক রেসপন্স টিম রেডি আছে যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে মুভ করার জন্য। প্লাস আমাদের 4টি কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ ফোর্স মোতায়েন করা আছে। যে কোনো যদি ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তাহলে নগরবাসীর নিরাপত্তার সাথে তারা চলে আসবে। 24 গণহত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। জুলাই গণঅভ্যুত্থান বর্ষকে ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন 11 দলের সমন্বয়ক ও জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ হরিলুটকারীদের জন্য স্বর্গভূমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক সহ অনেকেই আলাদিনের চেরাগে বনে যান বিপুল সম্পদের মালিক। প্রধান প্রকৌশলীর পর এবারের পর্ব কক্সবাজারের জরুরি সহায়তা ও পানি শোধনাগার প্রকল্পের পরিচালক গোলাম মুক্তাদিরের অনিয়ম নিয়ে। বাংলাভিশনের অনুসন্ধানে উঠে এসেছে প্রধান প্রকৌশলীর ছত্রছায়ায় টেন্ডার জালিয়াতিতে 940 কোটি টাকার প্রকল্প থেকে 82 কোটি টাকা আত্মসাতের তথ্য। শুভ মাহফুজের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। 2017 সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হামলার মুখে মাত্র কয়েক মাসে 8 থেকে 10 লাখ রোহিঙ্গার আশ্রয় জোটে বাংলাদেশে। বিদেশে অর্থায়নে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প নেয় সরকার, কিন্তু প্রকল্প পরিচালকদের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ে প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য। 2018 সালে উখিয়া এবং টেকনাফে 32টি ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনের জন্য বরাদ্দ দেয়া হয় 585 কোটি টাকা। 2021 সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা, বাস্তবে 2026 সালের অর্ধেক শেষ। প্রকল্পের মেয়াদের সাথে কয়েক দফা ব্যয় বাড়িয়ে বরাদ্দ নেওয়া হয়েছে 940 কোটি টাকা। 2021 সালে জুন পর্যন্ত প্রকল্প পরিচালকের দায়িত্বে আব্দুল হালিম খান থাকলেও বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর আওয়ামী লীগের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ম্যানেজ করে প্রকল্পটি হাতিয়ে নেন মোহাম্মদ গোলাম মুক্তাদির। নামেন টেন্ডারে অনিয়ম, কাজ না করে অর্থ আত্মসাৎ ও লুটপাট উৎসবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির অডিট ও পরিদর্শন প্রতিবেদনেও এসেছে এই প্রকল্পে মুক্তাদিরের নানা কাণ্ডকীর্তির তথ্য। 2022-23 এবং 2023-24 অর্থবছরের হিসাবেও বড় গরমিল। অডিট আপত্তি আসে 82 কোটি 25 লাখ টাকার অনিয়ম নিয়ে। এর মধ্যে কাজ না করলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 10 কোটি টাকা। এসব জেনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। এই লুটপাটের ক্লু মেলে প্রধান প্রকৌশলীকে দেয়া মেসার্স মনোয়ারা ট্রেডার্সের একটি অভিযোগে। উঠে আসে কক্সবাজারে কয়েকটি টেন্ডারে মুক্তাদিরের কোটি কোটি টাকার জালিয়াতি। সহকারী প্রকৌশলী আকবর আলী সহ একটি সিন্ডিকেটের ওয়াটার বার্ডস লিমিটেডকে কাজ পাইয়ে দিতে মুক্তাদিরের গোপন জালিয়াতিও বাদ যায়নি। তার এক মামাকে দিয়ে মেসার্স টারিফ অ্যান্ড কোম্পানি নামে একটি বেনামি প্রতিষ্ঠান খুলে নিজেই ব্যাকডোরে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাংলাভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে
ঢাকার মিরপুর এবং উত্তরায় কয়েকটি আলিশান ফ্ল্যাটসহ মুক্তাদিরের অবৈধ সম্পদের পাহাড়ের তথ্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুক্তাদির, যিনি কক্সবাজারের রোহিঙ্গা প্রজেক্টের প্রকল্প পরিচালক, আমরা তার অনিয়ম খুঁজতে এসেছি ভাসান থেকে। এই বিল্ডিংটিতে তার দুটি ফ্ল্যাট রয়েছে, একটি হচ্ছে 6A এবং অন্যটি হচ্ছে 1A। আমরা এখন দেখব আসলে এই ফ্ল্যাটগুলো তার কিনা। এই ভবনেরই ফ্ল্যাট নং 1A এবং 6A এর মালিক মুক্তাদির। দাম প্রায় 2.5 কোটি টাকা। এটা এই ফ্ল্যাটের মালিক কে? মুক্তাদির। ফ্ল্যাটের মালিক কি মুক্তাদির? আমি ঠিক জানি না, আমি যার কাছ থেকে ভাড়া থাকি উনি তাকে বনানি। বাড়ির কেয়ারটেকারের স্ত্রীর সাথে কথা বলে সন্ধান মেলে মুক্তাদিরের আরেকটি ফ্ল্যাটের। তবে এতে থাকেন তার ভাগিনা আক্তারুজ্জামান। ক্যামেরা দেখে পরিচয় অস্বীকার করেন ভাগিনা, অস্বীকার করেন মুক্তাদিরের 2 ফ্ল্যাটের বিষয়টিও। মুক্তাদির সাহেব কি আপনি আপন মামা? না না, আপন না, আমার ওই মামা বললো যে আপনি আপন মামা এরমই ডাকে। উত্তরা মুক্তাদিরের স্ত্রী ইসমত আরা পারভিনের নামে আরেকটি ফ্ল্যাটের নথিও মিলেছে। কয়েক কিস্তিতে এই ফ্ল্যাটের প্রায় 3 কোটি টাকা পরিশোধ করেন মুক্তাদির। এসব বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও গোলাম মুক্তাদিরের সাথে দেখা করা যায়নি। তবে সংবাদ প্রচার না করতে বিভিন্ন জনকে দিয়ে ম্যানেজের চেষ্টা করেন মুক্তাদিরের ঘনিষ্ঠজনরা। আমার নাম অনিক। একটা বিষয় ছিল, একটু আলাপ করার দরকার ছিল, সাক্ষাতে দেখা যাবে? এই মুহূর্তে সাক্ষাৎ করা সম্ভব নয়। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। আইএমডি তদন্তগুলো করছে এবং ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে এবং যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এ ধরনের সরকারি কর্মকর্তাদের রুখতে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, বরং যারা শাস্তি দেওয়ার কথা, যাদের উপর দায়িত্ব নজরদারি করা, তারাই কিন্তু এই অনিয়ম দুর্নীতির সাথে সহযোগী, প্রত্যক্ষভাবে সুবিধাভোগী। প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের 3 কোটি টাকার ঘুষ ও বদলি বাণিজ্য আর পিডি গোলাম মুক্তাদিরের দুর্নীতি জালিয়াতিতে অবৈধ সম্পদের পাহাড় গড়া, সব একই সুতোয় গাথা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে দেশের 50,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুপুরে নৌপ্রবীর 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ সময় শুধু শিক্ষকদের নিয়োগ নয়, শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, এরই মধ্যে 5 লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুলে শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। সারা বাংলাদেশে সরকারি 65,500 স্কুল রয়েছে, তার মধ্যে 32,500 হেডমাস্টার হতে পারছে না 2017 সাল থেকে। ইতিমধ্যে 50,000 তার রিটায়ারমেন্টে গিয়েছে, হেডমাস্টার নিয়োগ দিতে পারছে না, হাইকোর্টে আটকে আছে। তার প্রতি উত্তরে 300 বিধিতে আমি দাঁড়িয়ে এই উত্তর দেওয়ার পর মাননীয় আদালতের দৃষ্টিতে আমরা এসেছি এবং জুলাই মাসের 2 তারিখে তারা এই সমস্যাটি সমাধান করে দিবেন। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি, রোকনপুর ও চৌকা সীমান্ত দিয়ে গত 16 দিনে 4 দফায় মোট 64 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্ত সূত্রে জানা গেছে, বিএসএফ বিভিন্ন সময় লোকজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে উভয় পক্ষের পতাকা বৈঠকের পর পুষিনের জন্য আনা ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। সর্বশেষ গেল শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে পুষিনের চেষ্টা করা হয়। স্থানীয়রা জানায়, বিজিবি দ্রুত ব্যবস্থা নিলে প্রায় 6 ঘন্টা পর বিএসএফ তাদের নিয়ে আসা 20 জনকে ফেরত নিয়ে যায়। এই ঘটনার পর সীমান্ত জুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে সীমান্তের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান,
পুশিনের সর্বশেষ চেষ্টার পর থেকে সীমান্তে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বিজেপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই দণ্ডাদেশ দেন। মামলায় বলা হয়, চলতি বছরের 25 ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের 5 বছরের শিশু তাবাসসুম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনেই শিশুটির বাবা অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। 27 ফেব্রুয়ারি পুলিশ আবু তাহের নামের প্রতিবেশী যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে। আদালত 164 ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে আবু তাহের। পুলিশ 26 মে আবু তাহেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মাত্র 5 কার্যদিবসে 17 জন সাক্ষীর সাক্ষ্য শেষে ঘটনার 4 মাসের মধ্যে মামলার রায় হলো। রায় ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসির আদেশের পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে আসামিকে 5 লাখ টাকা জরিমানা করেছে আদালত। এছাড়াও লাশ গুমের অপরাধে তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত ও চাঞ্চল্যকর শিপ্রা রানী দাস ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ধার করেছে পিবিআই। ঘটনার দীর্ঘ 4 বছর পর মামলার মূল আসামি তাজুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা। সকালে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পিবিআই কর্মকর্তারা জানান, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও বিশেষ অভিযানের মাধ্যমে নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশন এলাকা থেকে কাজলকে গ্রেফতার করা হয়। 2021 সালের 1 অক্টোবর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিপ্রা রানী দাস। 4 অক্টোবর নবীনপুর এলাকার জলার চরে একটি ফসলি জমি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় 2022 সালের 9 জানুয়ারি শিপ্রার স্বামী সবিনয় দাস নবীনগর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পিবিআই জানায়, দীর্ঘদিন মামলাটি ক্লুলেস থাকার পর তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তরের পর এক পর্যায়ে মামলার অন্যতম সহযোগী আসামি কালু সাহাকে গ্রেফতার করা হয়। পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কাজল শিপ্রা রানী দাসকে হত্যার কথা স্বীকার করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব সদস্য হত্যার ঘটনায় আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে গ্রেফতার করেছে র্যাব 7। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন লয়েল রোডে অবস্থিত নবী মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, গত 18 জুন সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল 1 নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেফতার করা হয়। 20 জন গ্রেফতার করা হয় আরেক আসামি ইমরানকে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় র্যাবের ডিএডি আব্দুল মোতালেব নিহত ও আরও 3 র্যাব সদস্য গুরুতর আহত হন। টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের 2 দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা পরিষদ পুকুর থেকে উদ্ধার করা হয় শিশু সেজুতির মরদেহ। সে পৌর এলাকার মন্দিরপাড়া এলাকার বাসিন্দা ফালুচন্দ্র ও শুভাচন্দ্রের মেয়ে। সেজুতি আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, গত শনিবার বিকেল 4টার পর থেকে নিখোঁজ হয় সেজুতি। এসবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সেজুতির কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা মা। এদিকে নিখোঁজের পরদিন শিশুটির পরিবারকে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে 3 লাখ টাকা দাবি করে বলে অভিযোগ স্বজনদের। পরে স্থানীয় উপজেলা পরিষদ পুকুরে আজ একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে মেয়ের লাশ দেখে বাকরুদ্ধ বাবা মা। এর মধ্যে শোকার্ত পরিবারের সাথে ফোনে কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। শীঘ্রই এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। খুলনায় ডিবির অভিযানে 5 চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবরার ফয়সাল, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ তুষার শিকদার, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাব্বিরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। খুলনার বি কোম্পানি সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, রিভলভার ও গোলাবারুদ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
ফ্যাসিস্ট আমলে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালিত হতে পারেনি বলেছেন ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক। চট্টগ্রামে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী ধারার ৬ ব্যাংকের কর্মকর্তারা। শুরুতে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে কার্যক্রম শুরু হলেও পুলিশি বাধায় আন্দোলনকারীরা পরে নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয়। কর্মসূচিতে অংশ নেন ৬টি শরিয়াভিত্তিক ব্যাংকের ভুক্তভোগীরাও। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির হয়েছে। বাগমারা নগর মাতৃসদন কেন্দ্রে তা উদ্বোধন করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন। এতে ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী। বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে স্কুল সংস্কার, ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনে সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগ উদ্বোধন করেন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি। অন্যদিকে রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী এলাকায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বরকল ছোট হরিণা জোন ১২ বিজিবি। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদি এসব সহায়তা হস্তান্তর করেন। সাতক্ষীরার তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শিরাশুনি পশ্চিমপাড়া বিদ্যালয় মাঠে কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। ফেনীতে মাবিয়া নাজির ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর সভাপতি প্রফেসর ডক্টর হাসানাত হোসেইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএফজিবির আটোয়া শাখার নির্বাহী পরিচালক এসএম হুমায়ুন পাটোয়ারি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে মালয়েশিয়াকে অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের। কুয়ালালামপুর থেকে চীনের পথযাত্রা। ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েন, ভিত্তি গোয়েন্দা প্রতিবেদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা। বিভিন্ন সীমান্ত পথে 16 দিনে 64 জনকে পুষিনের চেষ্টা বিএসএফের। বিজেপির কঠোর প্রতিরোধের মুখে ব্যর্থ। ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাস্তব ধর্ষণ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবরা ধর্ষণ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।